আল্লাহু আকবার। সৌদি আরব সহ বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত। উৎসবের প্রস্তুতি দেশ জুড়ে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়। লক্ষাধিক মুসল্লির আয়োজন পুরাতন বাণিজ্য মেলা মাঠে। ঈদযাত্রায় লঞ্চে শেষ মুহূর্তেও স্বস্তির যাত্রা। ট্রেনের ছাদে চড়ে বসছেন অনেকে। সড়ক মহাসড়কের কোথাও কোথাও জটলা। আগের সাথে একটু কালোবাজারির সাইডটা একটু ভালো হয়েছে আর কি। টিকিটও পেয়ে গেছি, আবার যাচ্ছি খুব আরামসে, মানে এই চাপাচাপি গাদাগাদি মানুষের কোনো ভিড় নাই, খুব স্বস্তিতে যাচ্ছি এবার আমরা। আগে তো 1200 টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম। এক দশক পর ছেলের সাথে ঈদ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এপ্রিলেই ফিরবেন দেশে। নানা সমীকরণে আটকে আছে তারেক রহমানের প্রত্যাবর্তন। তিনি অবশ্যই খুব শিগগির ফিরে আসবেন। তার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে মাশাআল্লাহ অনেক ভালো। তারেক রহমান সাহেব ওনার ম্যাডাম আসার পরবর্তী একটা সময়ে, একটা সুনির্দিষ্ট সময়ে ফিরে আসবে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারে নেই উৎসবের খুশি। প্রিয়জনকে হারিয়ে ম্লান ঈদ আনন্দ। প্রতিটি হত্যার বিচার চান স্বজনরা। আমার বন্ধু বান্ধবরা ঘুরে, আমি আমার বাবার মুখ দেখি। আমাদের ঈদ বলতে কিছু নাই। আমার একটা ভাই চলে গেছে, আমার একটা হাত চলে গেছে। বাবার 3টা গুলি করছিল, 2টা গুলি করছে বুকের মধ্যে, আর গুলি করছে মাথার। 2 জেলায় সড়কে ঝরল 6 জনের প্রাণ। বাস চাপায় ময়মনসিংহে একই পরিবারের 4 সদস্য নিহত। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের দুর্গম এলাকায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা। চিকিৎসা সরঞ্জামের সংকট। দুর্যোগের মাঝেও জান্তার বিমান হামলা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir glass. সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। মক্কা মদিনায় ঈদের নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পালিত হচ্ছে ঈদ উল ফিতর। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ ঈদ। ইসরায়েলের চরম আগ্রাসনের মাঝেও লাখেরও বেশি ফিলিস্তিনি পবিত্র আল আকসা মসজিদে আদায় করেন ঈদের নামাজ। যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশেও আজ ঈদ উল ফিতর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভৌগোলিক কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শনিবার। সেই হিসাবে আজ দেশগুলোতে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সকাল 6:30টার দিকে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। মদিনার মসজিদে নববীতে শায়খ আব্দুল্লাহ বুয়াইজানের ইমামতিতে ঈদের সালাত আদায় করেন বহু ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর শান্তি কামনায় করা হয় দোয়া। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। স্থানীয়দের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। মা বাপ ছাড়া ঈদ খুব কষ্টদায়ক, তবুও কি করবো, আর প্রবাসী জীবন তো, তাহলে ঈদটা কোনো রকম কাটাতে হয়। ঈদের জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়াতে আমরা বাহরাইনে যারা প্রবাসী আছি সবাই অনেক আনন্দিত। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেই পবিত্র নগরী জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ আদায় করেন লাখো ফিলিস্তিনি। ভয় আর শঙ্কা উপেক্ষা করে প্রাঙ্গণে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেইতে ঈদ উদযাপিত হবে সোমবার। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষও একই দিন উদযাপন করবে ঈদ। অনিক রহমান, যমুনা নিউজ।
এবার রাজধানীতে ১,৭৩৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এছাড়া বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল 7টায় শুরু হয়ে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহ ময়দান ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদে নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার। তিনি জানান, এবারের ঈদ ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরীতে মোট 111টি ঈদগাহ এবং 1,577টি মসজিদে মোট 1,739টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার জন্য আমরা দেশব্যাপী টহল, গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকের ডিউটি এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় রেখে আমরা এই নিরাপত্তামূলক ডিউটি পালন করি। এদিকে পুরাতন বাণিজ্য মেলা মাঠে একসাথে 1 লাখের বেশি মুসল্লি আদায় করতে পারবেন ঈদের নামাজ। এই তথ্য জানিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক এবারের ঐতিহাসিক ঈদ মিছিলে অংশ নিয়ে ইতিহাসের অংশ হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে যান মোহাম্মদ এজাজ। বলেন, ঈদের প্রথম জামাত শুরু হবে সকাল 8:30। এখানে নারী পুরুষ সবার ঈদ জামাতে অংশ নেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদের নামাজ শেষে 9টায় শুরু হবে ঐতিহাসিক ঈদ মিছিল। প্রশাসক জানান, মিছিলটি সংসদ ভবনে গিয়ে শেষ হবে। মিছিলের সামনে থাকবে শাহী ঘোড়া, সামনে পেছনে 20টির মতো ঘোড়ার গাড়ি থাকবে। এই মিছিলের মাধ্যমে ঢাকার 400 বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে বলেও জানান মোহাম্মদ এজাজ। তিনি বলেন, 2 দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে, যেখানে 200টির মতো স্টল থাকবে। ঈদ জামাতে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করেন তিনি। সেই সাথে কাউকে অনাকাঙ্ক্ষিত পতাকা না নিয়ে আসার আহ্বান জানান। মানুষের নিরাপত্তা আর নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নেই। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকে ছুটছেন বাড়ির পথে। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছে ঢাকা ছেড়ে যাচ্ছেন। সকাল থেকে সদরঘাটে লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেবিনের পাশাপাশি ডেকে শুয়ে বসে বাড়ি ফিরছেন হাজারো যাত্রী। দীর্ঘযাত্রায় বাসের চেয়ে লঞ্চে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার কথা জানান তারা। ডেক থেকে কেবিন, এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাদও। যাত্রী পরিপূর্ণ থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও কর্মচারীরা। তবে যাত্রীদের অভিযোগ, রাত থেকে অনেক লঞ্চ সময় মতো ছেড়ে যায়নি, তাই কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন তারা। টাকায় যায় ওই বিছনা এখন 2000 টাকা, 2 টিকিট দেয় 2000 টাকা, শুধু বিছনায়। আমাদের কাছ থেকে 1600 টাকা নিয়েছে, 3টা টিকিট দিবে, এর বেশি দিবে না। কিন্তু এটা কি ওনাদের? এটা তো জনগণের লঞ্চ। তেমন কোনো ভোগান্তি হয় না। যাত্রী সকালবেলা অনেক চাপ ছিল, তখন লঞ্চে উঠতে, প্রথম লঞ্চে উঠতে পারি নাই, দ্বিতীয় লঞ্চে উঠতে হয়েছে বাধ্য হয়ে। আমরা চেষ্টা করছি বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, মানে কোনো লঞ্চ যাতে মাত্রাতিরিক্ত ওভারলোডেড না হয়। দর্শক, ট্রেনে ঈদযাত্রার খবর জানবো সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। আরিফিন, বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? আন্তনগর ট্রেনগুলো কি শিডিউল মেনে চলছে কিনা?
ধন্যবাদ লোপা। একেবারে শিডিউল মেনে চলছে, শুধু কমিউটার ট্রেনের ক্ষেত্রে কয়েকটি জায়গায় হয়তো 20 থেকে 30 মিনিট দেরি হচ্ছে, তবে যেগুলো আন্তনগর ট্রেন সেগুলো একেবারে নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে ছেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তি দেখা যাচ্ছে, কারণ তারা নির্ধারিত হচ্ছে। তবে যেগুলো আন্তনগর ট্রেন সেগুলো একেবারে নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে ছেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তি দেখা যাচ্ছে, কারণ তারা নির্ধারিত যে সময় এসছেন আবার তারা আশা করছেন যে নির্ধারিত সময় তারা বাড়ি ফিরতে পারবেন। এবং সকাল থেকে আমরা যে পরিমাণ লোপা মানুষ দেখেছিলাম সকাল 10টার পর থেকে সেখানে খানিকটা ভাটা পড়ে, তবে এখন কিন্তু যদি একটু ছবিতে দেখাই যে এখন কিন্তু প্রচুর মানুষ এবং অনেকেই এখন ঠিক শেষ মুহূর্তে ট্রেনে ধরার জন্য তারা প্ল্যাটফর্মগুলোতে ভিড় করছেন। এবং এবার যেহেতু দুই স্তরে আসলে টিকিট চেকিং করা হচ্ছে, ফলে খুব বেশি যারা বিনা টিকিটে যাত্রী তাদেরকে ভিতরে প্রবেশ করতে পারছেন না, ফলে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে, যেন অতিরিক্ত যাত্রী যেন ট্রেনগুলোতে যেন ঠাঁই না পায় সেই কথা বলছিলেন। এবং লোপা সকাল নাগাদ এখানে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং তিনি এসে বলছিলেন এবার কোনো টিকিটের কালোবাজারি হয়নি এবং দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্স ঘোষণা করার কারণে একেবারেই টিকিট নিয়ে কোনো ধরনের খারাপ খবর আমরা পাইনি কিংবা কোনো ধরনের কালোবাজারের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেছেন, যার ফলে মানুষ একেবারে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন। ঠিক ফেরার পরটাও এতটা স্বস্তি থাকবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার জবাবে তিনি বলেছেন যে একেবারেই স্বস্তিদায়ক রাখার যে তারা চেষ্টা করছেন, যাতে করে সাধারণ মানুষ যেভাবে যাচ্ছেন, যে পথে যাচ্ছেন, যেভাবে যেই পরিবেশে যাচ্ছেন, ঠিক ফেরার পরটাও এরকম স্বস্তিদায়ক এবং পরিবেশটা যেন এরকম একেবারেই যাত্রীদের জন্য যাত্রী বান্ধব হয়, সেই প্রচেষ্টা সরকার চালাচ্ছে। লোপা। আরিফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, ঈদে ঘরে ফেরা মানুষের খবর আরও জানবো। স্থানীয় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ব্রিফিং চলছে, সরাসরি সেখানে চলে যাচ্ছি। পশ্চিমা দেশগুলো থেকে চীনে এসেছিল, সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে, ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই, এবং তা আমাদের দেশে আমরা আকৃষ্ট করবার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির উপরে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন, এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য টপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন, এবং তার সম্ভাবনাগুলো এবং সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি। এই বিষয়ে আমাদের বেজা এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরো বিস্তৃত করবেন। আমি আরো দু তিনটা কথা বলে শেষ করবো। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ভিজিটের জেস্টার্স বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন প্রফেসর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানানোর জন্য। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না, কিন্তু আমাদের জন্য তিনি সেই এক্সেপশনটা করেছেন, আমাদের সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন, যেটা খুব বিরল। 3 নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন, প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র্য বিমোচনের জন্য। দর্শক, প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ব্রিফিং চলছে ফরেন সার্ভিস একাডেমিতে, আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। সড়কপথে এখনও বাড়ি ফেরা মানুষের ঢল, তবে নির্বিঘ্ন আছে চলাচল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল, চন্দ্রা, খারাজোড়া সহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে, ফলে এসব জায়গায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীর গতি রয়েছে, তবে বড় ধরনের যানজটের ভোগান্তি নেই। অবশ্য বরাবরের মতোই এবারও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকেই ট্রাক কিংবা পিকআপে চেপেও বাড়ির পথ ধরেছেন।
গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 45,000 যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,21,00,000 টাকা। স্বাভাবিক আছে, কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। আগে তো 1000-1200 টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম, 500-400 টাকা পাওয়া যাচ্ছে বগুড়া। সকালের দিকে গাড়ির চাপ ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। মোটরসাইকেলে করেও বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। গত 24 ঘন্টায় প্রায় 37,000 যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,07,00,000 টাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। পথের অবস্থা খুবই ভালো। আমরা যাইতেছি ফরিদপুর, খুবই ভালো লাগতেছে। ভাড়া এতে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকেই যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই চলছে পারাপার। লঞ্চেও বেড়েছে ভিড়, তবে স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 17টি ফেরিতে যানবাহন পারাপার চলছে, আর লঞ্চ চলছে 20টি। ঢাকা থেকে এখন আসছি, খুব সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নাই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। অন্য বছর হচ্ছে এবার পার্থক্য কি আসিয়া ফেরি পাচ্ছে, এটাই পার্থক্য। দর্শক, আবারও ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানবো। সড়ক পথের খবরটা জানতে চাই। গাজীপুরের চন্দ্রাতে আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। এর আগেও আপনার সাথে কথা হয়েছে। ঈদের সময় চন্দ্রাতে যে চিরচেনা রূপ থাকে, গাড়ির দীর্ঘ যানজট থাকে, সেটি কিন্তু ছিল না। এর আগের খবরে আপনার সাথে কথা হয়েছে, দেখেছি। এই মুহূর্তে গাড়ির কোনো চাপ আছে? না লোপা, এর আগের সংবাদ থেকে যেমনটি জানিয়েছে, এখনো কিন্তু পরিস্থিতি ঠিক একই, অর্থাৎ কোথাও কিন্তু কোনো যানজটের সংবাদ পাইনি। এবং চন্দ্রাতে সব সময় যে জ্যামটুকু থাকে, সেই জ্যামের কিন্তু আমরা কোনো ধরনের পরিস্থিতি কিন্তু দেখছি না। এরপরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী তারা কিন্তু রয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে, যাতে করে নতুন করে কোনো ধরনের জটলা সৃষ্টি না হয়, এই জন্য কিন্তু তারা রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কটি একেবারে ফাঁকা সড়ক, 2-4টি গাড়ি দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। অন্যান্য সময় কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের ভিড়ের কারণে এই অঞ্চলটি একেবারে ভিড় হয়ে থাকতো। এখন কিন্তু তেমনটি নয়, এখন আমরা দেখেছি যাত্রীর অপেক্ষা করছে যানবাহনগুলো। তবে গতকালকে যে একটি অভিযোগ ছিল যে অতিরিক্ত ভাড়া হাঁকানোর বা অতিরিক্ত ভাড়া চাওয়ার, আজকে কিন্তু তেমন অভিযোগও পাচ্ছে না। পরিবহন শ্রমিকরা যেটা বলছেন যে আজকে যাত্রী এখন পর্যন্ত কম পাওয়ায় তারা যে নির্ধারিত ভাড়া, সেই নির্ধারিত ভাড়াই কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। কিছুক্ষণ আগে কিন্তু গাজীপুর থেকে আপনার চন্দ্রা পর্যন্ত এবং রবীন্দ্রনগর থেকে চন্দ্রা পর্যন্ত এই যে দুটি লাইন রয়েছে, যেখানে সবসময় আমরা যানজট লেগেই থাকতো, আজকে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের একেবারে 2 মিনিট দাঁড়ানোরও পর্যন্ত কোনো ধরনের জ্যামের সৃষ্টি হয়নি। এখন পর্যন্ত উত্তরবঙ্গের জন্য খুব স্বস্তি রয়েছে এই সড়কটি। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কোনো দুর্নীতি প্রশ্রয় না দেওয়ার পদক্ষেপের কারণেই মানুষ স্বস্তি নিয়ে বাড়ি যেতে পারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে একথা বলেন তিনি। পরে সদরঘাট পরিদর্শনে গিয়ে বলেন 10 লক্ষ মানুষ এবার নির্বিঘ্নে লঞ্চে যাতায়াত করছে। দাবি করেন এবার লঞ্চে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ নেই। তারপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে বলেন নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো শঙ্কা নেই। অপরাধীদের তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানান উপদেষ্টা। কোনো রকমের দুর্নীতি এখানে কোনো রকমের প্রশ্রয় দেব না। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই, এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় 2-1 জড়িত হয়ে গেছিল, এবার আল্লাহ দিলে একজনও হয়। 1 দশক পর পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখন তুলনামূলক ভালো। ঈদের পর এপ্রিলেই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার সময় এখনও চূড়ান্ত হয়নি। নেতারা জানাচ্ছেন তার ফিরে আসার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে নানা সমীকরণ। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট।
যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাওয়ার পর থেকে ছেলে তারেক রহমানের বাসায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই চলছে চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণ। আগের চেয়ে তিনি ভালো আছেন বলে জানান চিকিৎসকরা। প্রায় 10 বছর পর এবার নিজের পুত্র, 2 পুত্রবধূ, নাতনিদের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ মিলল 79 বছর বয়সী এই রাজনীতিকের। এর আগে 2015 সালে লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। সেক্ষেত্রেও সময়ের ব্যবধান ছিল 8 বছর। মা বছরের পর বছর তার সন্তানের মুখ দেখতে পারেননি, সন্তান দেখছেন মা মৃত্যু শয্যায় শায়িত, হাতটা ধরে মাকে সান্ত্বনা দেওয়ার স্কোপ ছিল না। আজকে সেই মা এবং সন্তান এক পাশে আছেন, একসাথে আছেন। সবার জানার আগ্রহ কবে দেশে ফিরবেন খালেদা জিয়া ও তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন তারা আশা করেন শীর্ষ নেত্রী এপ্রিলে ফিরে আসবেন দেশে। এ দেশের সবচাইতে নির্যাতিত রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অবশ্যই খুব শিগগির ফিরে আসবেন। তার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে মাশাআল্লাহ অনেক ভালো। তিনি হয়তো আগামী মাসে দিকে ফেরত আসবেন বলে আমরা জানতে পেরেছি, তবে সুনির্দিষ্ট কোনো তারিখ নেই। ডাক্তাররা ক্লিয়ার দিলে উনি চলে আসবেন এবং উনি স্বাভাবিকভাবে, উনি তো বাইরে থাকার মানুষ না। ওনাকে এমন দুর্যোগের সময়ও বিভিন্ন নেতারা পালিয়ে গেছেন দেশ ছেড়ে, বেগম খালেদা জিয়া মাটি ছেড়ে দেশ ছেড়ে যায়নি। যত তাড়াতাড়ি পারবেন উনি চলে আসবেন, উনি খুব বাইরে থাকার মানুষ উনি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়েও তুমুল আগ্রহ নেতাকর্মীদের। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই আইনিভাবে মোকাবেলার পক্ষে তারেক রহমান। জরুরি অবস্থার সময় দায়েরকৃত প্রায় প্রত্যেকটা মামলাই মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছেন এবং এই মামলাগুলা সেই জরুরি অবস্থার সময় স্টে করা ছিল। পরবর্তীতে 5টা মামলায় ওনার কনভিকশন হয়েছিল। ইতিমধ্যে 4টি মামলাতেই তিনি বেকসুর খালাস পেয়েছেন। গুঞ্জন আছে খালেদা জিয়ার মাসখানেক পরেই ফিরতে পারেন তারেক রহমান, যদিও নেতারা বলছেন তার দেশে ফেরার সময় নির্ভর করছে অনেক কিছুর উপর। তারেক রহমান সাহেব ওনার প্যারাম আসার পরবর্তী একটা সময়ে, একটা সুনির্দিষ্ট সময়ে ফিরে আসবে। ওনার পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করে নাই শাহরিয়ার। তো সেই তারেক রহমান সাহেবের জন্য আজকে সারা জাতির মানুষ অত্যন্ত আবেগের সাথে অপেক্ষা করছে কখন আসবেন। 2008 সাল থেকে লন্ডনে অবস্থান করছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দুপুরে বাংলাদেশ। দিনাজপুর ও কিশোরগঞ্জে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দান ঈদুল ফিতরের জামাতের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জামায়াতকে কেন্দ্র করে নিরাপত্তা চৌকি, কাতার চিহ্নিতকরণ সহ সার্বিক প্রস্তুতি শেষ করছেন আয়োজকরা। পুলিশ প্রশাসনের উদ্যোগে মাঠে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া নিরাপত্তায় র্যাব, আনসার, স্বেচ্ছাসেবী সহ সাদা পোশাকের পুলিশ রয়েছে। দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। ঈদুল ফিতরের 198তম জামাতের জন্য প্রস্তুত এই ঈদগাহ। মুসল্লিদের নিরাপত্তার 4 স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তাজনিত কারণে মুসল্লিদের মোবাইল না আনার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। আশেপাশের জেলা থেকে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে চলাচল করবে 2টি বিশেষ ট্রেন। শোলাকিয়ায় সকাল 10টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া? আবহাওয়া অফিস জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। প্রবাহমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে সারা দেশে। মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 39 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 37.8 ডিগ্রি সেলসিয়াস। এই মেয়ে সস খাবে, প্রাণ সস এই না মজা না খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণ সস, সসের বস। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনে প্রতিটি ঘরে ঘরেই যেন ছড়িয়ে যায় ঈদের আনন্দ। তবে সেই আনন্দের বদলে বিষাদ ছড়িয়েছে জুলাই আগস্ট আন্দোলনে জামালপুরের নিহতদের পরিবারে। প্রিয়জনদের হারিয়ে এই আনন্দ অনেকটাই ম্লান। সম্মিলিত কণ্ঠে
একটাই দাবি, পরিবারগুলোর প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার। ঈদের সময় অথচ নেই সন্তান, ফিরবেও না কখনো। তাই পুরনো দিনের স্মৃতিসঙ্গী মেলান্দহের আবুজর শেখের মায়ের। গেল 17 জুলাই রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারায় আবুজর। ভাইকে ছাড়া প্রথম ঈদ কাটবে সহোদরদের। আমার কিছু নাই, আমার বাবার বন্ধু বান্ধবরা ঘুরে, আমি আমার বাবার মুখ দেখলে। ঈদের দিনে আমরা 2 ভাই মিলে 3 ভাই মিলে একসাথে নামাজ পড়তে যাইতাম। সকালবেলা ওরে টানতাম, ওঠ নামাজ পড়তে যাম, মা বলতো নিয়ে যাও নিয়ে যাও। আমাদের ঈদ বলতে কিছু নাই, আমার একটা ভাই চলে গেছে, আমার একটা হাত চলে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন সদরের ফারুক হোসেন। গেল 20 জুলাই সাভারে পুলিশের গুলিতে মারা যান তিনি। নিষ্পাপ শিশু দুটির চোখ যেন এখনো বাবাকে খুঁজে ফেরে। ঈদ আনন্দের চেয়ে বেদনায় বেশি পরিবারটিতে। আব্বা ঈদের আগের দিন আসতো, আমরা আমাদেরকে অনেক আদর করতো, আপন করে নিয়ে আসতো, আমরা খাইতাম, বা আমাকে ঘুরতে নিয়ে যেত। এখন তো বাবা নেই, এখন কে নিয়ে যাবে? গণঅভ্যুত্থানে নিহত জামালপুরের অন্যান্য পরিবারগুলোর অবস্থা এখন এমনই। ঈদ আনন্দ নেই কারো, সবার একটাই দাবি, হত্যার বিচার। আপনার কি বলবো, বলার মতো আমার কিছু নাই। বাসা বাইরে 3000 টাকা পাঠাইছিল, এই ছেলে মেয়ের নিয়ে কিছু কেনাকাটা করলো। আমার দেশ বাবার দেশের জীবন দিচ্ছে, বাবা আন্দোলন গেছিল, মরছে। বাবার 3টা গুলি করছিল, 2টা গুলি করছে বুক মধ্যে, আর গুলি করছে মাথাত। সরকারের নির্দেশনা অনুযায়ী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে প্রশাসন। আহত এবং শহীদদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং গ্রহণ করেছি। আনন্দময়ী করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রীর প্যাকেটটি তাদেরকে আমরা দিচ্ছি। ছাত্র জনতার আন্দোলনে জামালপুরের প্রাণ হারিয়েছে 17 জন, আহত শতাধিক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দুপুর বাংলাদেশের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জান। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি বিজনেস স্টোরি। আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দুপুরে বাংলাদেশ। ঈদের কেনাকাটায় সরগরম দক্ষিণ এশিয়ার বৃহত্তম যমুনা ফিউচার পার্ক। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। আশিক, কেমন চলছে শেষ দিনের কেনাকাটা? লোপা, একদম শেষ সময়ের কেনা বেচা চলছে, যেহেতু রাত পোহালেই ঈদ, একদম শেষ সময়ে মানুষের ভিড় লেগে আছে এই যমুনা ফিউচার পার্কে। আমি একটু দেখাতে চাই যমুনা ফিউচার পার্কের চিত্র, যে সাধারণ মানুষ বা যারা কিনতে এসেছেন, অর্থাৎ শেষ সময়ে কেনাকাটা করতে এসেছেন, তারা কি পরিমাণ ভিড় করেছে এই শপিং মলে এবং শপিং মলের বিভিন্ন দোকানে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ, বিশেষ করে শেষ সময়ে যারা পাঞ্জাবি কেনেনি, পাঞ্জাবি, 3 পিস, শাড়ি, এই দোকানগুলোতে খুব বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি। এর বাইরেও যে সকল মানুষ শেষ সময়ে অন্যান্য কেনাকাটা শেষ, কেউ আছেন কসমেটিক্স, বিভিন্ন ছোট ছোট গহনা, বিভিন্ন ধরনের প্রসাধনী, এই যে দোকানগুলো, সেই দোকানগুলোতেও বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে পাঞ্জাবি, শার্ট এবং প্যান্ট, এবং ছেলেদের পছন্দের শীর্ষে কিন্তু পাঞ্জাবি, এবং সেই পাঞ্জাবি কিনতেই কিন্তু ছেলেরা বিশেষ করে ভিড় করছেন। এবং যারা নারীরা এসেছেন এই ফিউচার পার্কে, তারা 3 পিস, শাড়ি এবং প্রসাধনীর দোকানে তাদের ভিড় খুব বেশি। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে একদম শেষ সময়ের কেনাবেচায় কিন্তু সরগরম পুরো যমুনা ফিউচার পার্ক। এবং এই যে যারা বিক্রেতা যারা রয়েছেন, তাদের কিন্তু দম ফেলার ফুসরত নেই। আমরা এই মুহূর্তে, আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের কি ভিড়, এবং ধারণা করা হচ্ছে যে যত সময় বাড়বে এবং চাঁদ রাতে বিশেষ করে যারা কেনাকাটা করে তারাই ভিড় করছে, এবং রাতভর কিন্তু এই কেনাবেচা চলবে। লোপা। আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জান। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ঈদের আগে সড়কে ঝরেছে 6 জনের প্রাণ। ময়মনসিংহে বাসের ধাক্কায় মারা গেছেন একই পরিবারের 4 জন।
ভোরে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে যাত্রীবাহী বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এদিকে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে তাকুয়া পরিবহনের যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিকশায় থাকা যাত্রী আর আহত হন ৩ জন। এদিকে বোর্ডবাজারে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাত এক পথচারী। আমার মা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার 2 ভাগ্নি আর 2 জন আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে হসপিটালে। আমরা যাইতাছি যখন তখন হঠাৎ করে বাসটা পিছন দিয়ে মেরে দিছে। পরে তো সবাই, আমি তো উইটা দিয়ে সবাই মারা গেছে, ঘটনাস্থলে আর কি সবাই মারা গেছে। নাটোরের পুরাতন ডিসি বাংলোর জঙ্গল থেকে ইলেকট্রনিক ডিভাইস সহ মোট ৭৯ বস্তা ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। শনিবার রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত মাটি খুঁড়ে এই ব্যালটগুলো উদ্ধার করে যৌথ বাহিনী। এর আগে গতকাল দুপুরে জঙ্গলে পুঁতে রাখা ব্যালটের খোঁজ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। পরে যৌথ বাহিনীর উপস্থিতিতে টানা 4 ঘন্টা মাটি খুঁড়ে ৭৯টি বস্তায় ভরা বিপুল পরিমাণ ব্যালট পেপার ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পুলিশ জানায় ব্যালট পেপারগুলো হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবার একটা বিরতি নিচ্ছি। দুপুর বাংলাদেশের আয়োজনে ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। কি আছে এই প্রাণ ম্যাজিক কাপে, যার জন্য ক্লাসরুমে এত চিৎকার চেঁচামেচি? ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ১৬.৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আজ প্রাথমিকভাবে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি পরিবহন বিমান জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে যাচ্ছে। 16.5 টন ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, মশারি, সোলার লাইট সহ জরুরি সহায়তা। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। তিনি বলেন, শক্তিশালী ভূমিকম্পের ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানীয়, বাসস্থান সংকট দেখা দিয়েছে। আজ যে ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হচ্ছে তা পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশ মাত্র। পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করা হবে। বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির প্রকৃত তথ্য প্রকাশ করছে না জান্তা সরকার। শনিবার সবশেষ ১৬০০ মানুষের মৃত্যুর তথ্য দিলেও এরপর আর তা হালনাগাদ করা হয়নি। বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংকটে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। তাই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের পরও সানরাজ্যে বিদ্রোহীদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। অন্যদিকে থাইল্যান্ডে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে ১৭ জনের মরদেহ। মেয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে জীবিত পাওয়ার সম্ভাবনা। থাইল্যান্ডের ব্যাংককে গত 2 দিন ধরে অপেক্ষার প্রহর গোনা এই মায়ের আর্তনাদ থামাবে সাধ্যকার। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর সামনে তার মতো আরও অনেক স্বজনই অপেক্ষার প্রহর গুনছেন। এখনও যারা নিখোঁজ তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তারপরও ভারী যন্ত্রপাতি ব্যবহারের আগে প্রাণের খোঁজে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনও কেউ জীবিত আছে কিনা সেটি খোঁজার চেষ্টা করছি। ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর আগে আমাদের লক্ষ্য জীবিতদের খুঁজে বের করে উদ্ধার করা। তাদের সন্ধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের মান্দালায়ের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। স্যাটেলাইট ইমেজেই স্পষ্ট কতটা বিধ্বংসী ছিল 7.7 মাত্রার ভূমিকম্পটি। ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা। এর মধ্যেই জরুরি চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ সংকটের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। উদ্ধার কাজে যোগ দিয়েছে চীন, ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। রাজধানী নেইপিদো সহ বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিয়ানমারের প্রায় সব অঞ্চল, ফলে ব্যাহত হচ্ছে তৎপরতা। ক্ষতিগ্রস্ত ও হেলে পড়া অনেক ভবনের কারণে ঝুঁকির মধ্যেই বসবাস করছেন হাজার হাজার মানুষ। ফাটল ধরা সড়কগুলো যেন মৃত্যুকূপ, কোথাও কোথাও বিস্তৃতি 1 মিটার পর্যন্ত।
বিদ্যুৎ, পানি ও নেটওয়ার্ক সংকট কাজ কঠিন করে তুলেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আন্তর্জাতিক উদ্ধারকারী দল। আমরা প্রায় 10 লাখ মানুষের জন্য খাবার, ওষুধ সংগ্রহ করেছি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে খুব বেশি তথ্য দিচ্ছে না জান্তা সরকার। ভয়াবহ এই দুর্যোগের পরও শান রাজ্যের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীর অবশ্য সংকটময় পরিস্থিতিতে 2 সপ্তাহের জন্য অস্ত্রবিরতিতে আগ্রহের কথা জানিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুর বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।